Good afternoon, sir. Good afternoon. Shyamal Banerjee. Yes, sir. Shyamal. Shyamal. আচ্ছা, তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো আমাদের। স্যার, আমি শ্যামল ব্যানার্জি। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা। আমি 2010 সালে মুর্শিদাবাদ জেলার জেন একাডেমিতে মাধ্যমিক এবং 2012-তে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর 2016 সালে আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করি এবং তারপর আমি টাটা কনসালটেন্সি সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি এবং বর্তমানে আমি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে টেক লিড হিসেবে কাজ করছি টাটা কনসালটেন্সি সার্ভিসে। আর কলেজে থাকাকালীন স্যার অলরেডি আমরা একটা এনজিওর সাথেও যুক্ত, বিদ্যার্থী কালচারাল অর্গানাইজেশন, যেখানে আমরা মুর্শিদাবাদের এডুকেশনাল এন্ড কালচারাল ফিল্ডে অনেক ধরনের কাজ করি। তো এসে তোমাকে ক্রেডিট কার্ড নিয়ে কি কাজ করতে হয়? জব প্রোফাইলটা কি? আমরা এই মুহূর্তে জব প্রোফাইল হচ্ছে সিটি ব্যাংকের আমরা ক্রেডিট কার্ড সেটেলমেন্টটা দেখি। মানে আমি ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, তার টেক লিড। তো আমার যেটা মেইনলি কাজ যে ওভারঅল যত ট্রানজাকশন সিটি ব্যাংকের কাছে আসছে, মাস্টার কার্ড, ভিসা, সেই সমস্ত অ্যাসোসিয়েশন থেকে, সেগুলো যাতে প্রপার পোস্টিং হয় সেই পোস্টিং ফ্লোটা চেক করা। তো ওভারঅল তার ব্যাকগ্রাউন্ডটা চেক করা স্যার, মানে সেই রিলেটেডই সমস্ত কাজ করি। মানে ক্রেডিট কার্ড দিয়ে যত সব জালিয়াতি হয়, এগুলোতে তোমাদের কোনো ধরার ব্যাপারটা বা থাকে কোনোভাবে ফ্রড গুলোকে আটকানো বা কিছু? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি একটা অটোমেটিক বিল্ড অ্যাপ্লিকেশন রয়েছে ফ্যালকন বলে। তো ওই ফ্যালকন অ্যাপ্লিকেশন বেসড অন ডিফারেন্ট প্যারামিটার একটা স্কোর জেনারেট করে। তো সেই ফ্যালকন স্কোর দেখে অনেক সময় আমরা বুঝতে পারি যে কোনো ফ্রড হচ্ছে কি হচ্ছে না। বাট ফ্যালকন স্কোর হয়তো অনেক সময় কম থাকলো, মানে ফ্যালকন স্কোর অ্যাবভ 1000 যদি আমাদের অ্যাপ্লিকেশন হয়ে যায়, তার মানে হয়তো কোনো রকম ফ্রডের চান্স রয়েছে। তো সেই জায়গায় অনেক সময় কম থাকলে হয়তো ফ্রড হতে পারে, বাট ওভারঅল একদম প্রপারলি সমস্ত কিছু মনিটর করা যায় না, বাট ওভারঅল একটা মনিটরিং করা যায় স্যার যে কোনো ফ্রড হচ্ছে না। আচ্ছা, তুমি বিটেক করলে, কি নিয়ে যেন করেছিলে বিটেক? ইলেকট্রনিক্স নিয়ে। আচ্ছা, ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এর মধ্যে কি মেজর ডিফারেন্স কি আছে বলো তো? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর ভিতর মেজর ডিফারেন্স যেটা স্যার পাওয়ারের, মানে ইলেকট্রনিক্স যেটা খুব কম ভোল্টেজে কাজ করে, মানে উইথিন 5 ভোল্টেজ লাইক দ্যাট, বাট ইলেকট্রিক্যাল একটা হাই ভোল্টেজে কাজ করে 220 240। যেমন আমাদের বাড়ির যে সমস্ত ইলেকট্রিক্যাল সরঞ্জাম গুলো রয়েছে সেগুলো বেশ হাই ভোল্টেজে কাজ করে, বাট যেগুলো ইলেকট্রনিক সরঞ্জাম সেগুলো খুব লো ভোল্টেজে কাজ করে। এটা একটা মেজর ফারাক। আর একটা সেকেন্ড মেজর ফারাক যে ইলেকট্রিক্যাল মোটামুটি কন্ডাক্টর নিয়েই তার সমস্ত কাজকর্ম, যেখানে ইলেকট্রনিক্সে মোস্টলি সেমিকন্ডাক্টর ডিপেন্ডেন্ট। তো এই দুটো মেজর ফারাক হিসেবে বলা যায়। আচ্ছা, ভিএলএসআই নিয়ে এখন রিসেন্টলি কি কাজ হচ্ছে, কতটা ডেভেলপ করলে একটু বলো দেখি, ওয়াকিবল করা আমাদের। ভিএলএসআই নিয়ে তো স্যার অনেক ধরনের কাজ হচ্ছে, মানে আমাদের বেশ কিছু ইন্টেল বেশ কিছু প্রসেসর তৈরি করছে নতুন, যেমন i5 এর পর i7 জেনারেশন আসছে। বাট অ্যাকচুয়ালি আইটি তে থেকে মানে ব্যাংকিং এ কাজ করতে করতে স্যার ইলেকট্রনিক্স এর ভিএলএসআই এর লেটেস্ট আপডেট গুলো অনেক কিছু মিস করে গেছি। মানে এখন মোটামুটি আইটি নলেজটা এতটা বেশি সামনে চলে এসেছে, ওই নলেজ গুলো একটু স্যার মানে একটু ভুলে গেছি অনেক। আর তোমার অপশনাল তো হিস্ট্রি, তাহলে হিস্ট্রি নিলে কেন ইলেকট্রনিক্স থেকে? অ্যাকচুয়ালি স্যার হিস্ট্রিটা আমার ছোটবেলা থেকেই পড়তে খুব ভালো লাগতো, মানে যখন স্কুল লাইফে ছিলাম 9-10-এ, তো হিস্ট্রি জিনিসটা পড়তে খুবই ভালো লাগতো। আর তারপর গ্রাজুয়েশন, মানে ইলেকট্রনিক্সে গ্রাজুয়েশন করার পর অ্যাটলিস্ট 4 বছরের পর আমি এটুকু বুঝেছিলাম যে মানে সেই হারে আমার যে বিশাল ডেপথ তৈরি হয়েছে, আমি অতটাও মানে কনফিডেন্স পাচ্ছিলাম না। কারণ মোটামুটি কলেজ লাইফে হয়তো WBCS যে কারিকুলাম সেখানে মোটামুটি পড়ে এক প্রচন্ড বেস তৈরি হয়েছে, এরকম একটা কনফিডেন্স পাচ্ছিলাম না। এবং কোশ্চেন গুলো অ্যানালাইজ করে মনে হচ্ছিল যে এর থেকে আমার হিস্ট্রিটা যেহেতু ভালো লাগে এবং ওটা পড়ে যেহেতু আমি অনেক কখনো বোর ফিল করি না, তো আমি ভেবেছিলাম ওই সাবজেক্টটাকেই নেবো। এটা একটা কারণ ছিল। আর দ্বিতীয় আর একটা কারণ ছিল স্যার, যেহেতু আমি অলরেডি একটা জবে রয়েছি, তো পড়াশোনার টাইমটা অনেকটা কম ছিল, তো আমি ভেবেছিলাম এমন একটা অপশনাল নেবো যেটা মেন প্রিপারেশন হতে হতে যাতে অনেকটা হেল্প করতে পারে। তো দুটো দিক থেকে মনে হচ্ছিল হিস্ট্রিটা বেটার। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি, হিস্ট্রি অফ ইলেকট্রনিক্স কি? ইলেকট্রনিক্সটা কোথা থেকে চালু হলো, কি ব্যাপার? পার্ডন স্যার, অ্যাকচুয়ালি একটু ইলেকট্রনিক্সটা কিভাবে শুরু হলো? আচ্ছা, ইলেকট্রনিক্স স্যার মোস্টলি যে সেমিকন্ডাক্টর গুলো রয়েছে, যেরকম স্যার আমাদের সিলিকন, আর্সেনিক, তো সেই সমস্ত সেমিকন্ডাক্টর গুলোকে নিয়ে যখন রিসার্চ করা শুরু হলো, তখন দেখা গেল যে সেই সমস্ত সেমিকন্ডাক্টর গুলোতে ডোপিং করলে সেখানে তার ভিতর দিয়ে মানে বেশ মানে তার ভিতর দিয়ে হোলের ফ্লোতে আমরা পাই, এবং সেখানে কন্ট্রোলড একটা যে কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি,
তো সেই সমস্ত গুলো নিয়ে রিসার্চ শুরু হতো, মানে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে রিসার্চ শুরু হতে হতে আস্তে আস্তে তারপর সেখান থেকে প্রসেসর বিভিন্ন ধরনের, তারপর ট্রানজিস্টার, ডায়োড, আস্তে আস্তে এই কনসেপ্ট, তারপর সেটা আস্তে আস্তে আরো মডার্নাইজ হতে হতে স্যার মানে এখন আমরা এরকম একটা সিলিকন এজে রয়েছি। আচ্ছা, জিরো সাম গেম কি বলতে পারো? জিরো সাম গেম নট শিওর স্যার, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে। ঠিক আছে। তো টিসিএস ছেড়ে বিসিএস কেন? না অ্যাকচুয়ালি স্যার আমি মানে অলরেডি কলেজ লাইফ থেকে একটু এনজিওর কাজকর্মের সাথে যুক্ত, আমাদের অলরেডি একটা অর্গানাইজেশনও রয়েছে। তো আমরা অলরেডি বহরমপুর রবীন্দ্র সদন এবং বহরমপুর হোম এই সমস্ত জায়গায় অনেক কাজকর্ম করেছি। তো মানে সেই সমস্ত কাজকর্মগুলো করতে মানে করার সময় আরেকটা অন্যরকমের স্যাটিসফ্যাকশন আসতো, এবং তখনই আমি মোটামুটি ডিসাইড করেছিলাম যে কলেজের এন্ডেই যে সিভিল সার্ভিসে যাব। বাট ডিউ টু ইকোনমিক্যাল কন্ডিশন আমাকে মানে টিসিএস এ একটা চাকরি দরকার ছিল আফটার 4 ইয়ার্স, তো সেই কারণে টিসিসি জয়েন করা। বাট ড্রিমটাকে কখনো ভুলিনি, মানে টিসিসি থাকার পর যতটুকু টাইম পেয়েছি আস্তে আস্তে প্রিপারেশন শুরু করেছি। তা সিভিল সার্ভিস অনেকটা মানে অনেক দিক থেকেও রেসপেক্ট পাওয়ার, সমস্ত দিক থেকেও অনেক নিজের মানে নিজের অ্যাসপিরেশনকে স্যাটিসফাইড করে, সমস্ত দিক থেকে মনে হয়েছিল আমার নিজের ভালো লাগা, নিজের প্যাশন, এবং সমস্ত দিক থেকে মনে হয়েছিল যে এটা একটা জব যেটা আমাকে হয়তো আমার প্যাশনের সাথে প্রফেশনটাকে যুক্ত করতে পারবে, তো আমি অনেকটা বেশি প্রোডাক্টিভ হতে পারবো। তো এই কারণেই স্যার আসে। না প্রফেশন বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, প্যাশন বেশি ইম্পর্টেন্ট না প্রফেশন বেশি ইম্পর্টেন্ট? আমার তো মনে হয় দুটোই প্যারালালি ইম্পর্টেন্ট, বিকজ মানে ঠিক আনসার দেওয়ার দরকার নেই, দুটোর মধ্যে একটাকে বাছুন। দুটোর মধ্যে যদি একটাকে বাঁচতে হয় তাহলে আমি বলবো স্যার প্যাশন বেশি ইম্পর্টেন্ট। কারণ কেন তারা বিশেষ থেকে ওই সব কাজ করতে পারবেন না? আপনারা এনজিও থেকে যেভাবে আর কি ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করেন, ফ্রিলি কাজ করেন, বিশেষ থেকে মোটেই ওগুলো করতে পারবেন না। ইউ উইল বি দ্য অপোজিট এন্ড অফ দ্য স্পেকট্রাম। কারেক্ট স্যার, বাট অ্যাটলিস্ট ডাইভার্স অনেকটা কাজের জায়গাও তো পাওয়া যাবে, এবং সেখানে মানে মানুষের জন্য কাজ করার অনেক। সে তো আজকে যদি আপনি দুর্বার, আপনি এটা এনজিওর নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, দুর্বার মহিলা সমিতি আর কি, যেটা তো আপনার বিভিন্ন রেড লাইট এরিয়াতে কাজ করে। আপনি সেই সব এরকম ধরনের যদি আপনি সংস্থাতে যদি কাজ করেন, ধরেন আপনি রামকৃষ্ণ মিশনে কাজ করেন, ইটস অলসো এন এনজিও। আপনি ভারত সেবাশ্রমে কাজ করলেন, আপনি এরকম ধরনের যদি এনজিওস এ কাজ করেন, ইউনাইটেড নেশনস ফর এক্সাম্পল, ইটস এন এনজিও, ইটস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অফ হুইচ দ্য গভর্নমেন্টস আর আ পার্ট। আপনি যদি এরকম ধরনের যদি আপনি সংস্থাগুলোতে কাজ করেন, আই থিংক ইট উইল বি বেটার প্লেস, ইউ উইল বি বেটার সিচুয়েটেড টু ম্যাচ ইউর প্রফেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্যাশন। সিভিল সার্ভিসে ইউ উইল বি অ্যাক্টিং উইদিন দ্য বাউন্ডারিজ, উইদিন দ্য রুলস এন্ড এভরিথিং, সেখানে আপনি মোটেই এগুলো না, ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড। ইয়েস স্যার, আই টোটালি এগ্রিড অন ইওর পয়েন্ট, বাট আমার যেটা মনে হয় স্যার যে আমি যখন মানে শুধুমাত্র যদি এনজিওতে কাজ করি সেটা আমার একটা লিমিটেড কাজ হবে, মানে আমি হয়তো সোম থেকে শুক্র অফিসের কাজ করছি, তারপর শনি রবি একটু হয়তো ওই সমস্ত কাজগুলোতে আপনি পাবেন না। এই সার্ভিসে ঢুকলে আপনি শনিবার রবিবার পরিবার আপনার কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু আমার টোটাল সার্ভিস মানে টোটাল সার্ভিসটাই তো তখন পাবলিকের প্রতি হয়ে যাবে, মানে আমার রেসপন্সিবিলিটি। না না না, বুঝতে পারছি না। সিভিল সার্ভিস হলে আপনার কাছে লোকে আসতে ভয় পাবে। আপনি যখন একটা লেভেলে পৌঁছবেন তখন আপনার ওখানে ওই স্লিপ লিখে লোকে ঢুকতে হবে। আপনি কি চান আপনার প্রোফাইল থেকে মনে হচ্ছে আপনি সমর্পিত প্রাণ, মানে ইউ হ্যাভ দিস প্যাশন টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। So that is why if your real passion is to do something for the society, then why do you want to join the civil services where the officers sit on the ivory towers? এটা আমি মানে স্যার পুরোপুরি মানে সমর্থন করতে পারলাম না, কারণ এরকম আমি অনেক অফিসার্স দেখেছি যারা মানে সত্যি গ্রাউন্ড লেভেলে কাজ করে, এরকম হয় না। বাট আমি এটুকু আবার কনফিডেন্স হিসেবে আমি এটুকু মানে জবটাতে ঢোকার আগেই শিওর করেছি আই উইল বি অ্যামং দ্য রেয়ার। না না, এটা বলা খুব সহজ, এটা তো সবাই চায় যে আই উইল বি অ্যামং দ্য রেয়ার, তাই না? কেউ আর জেনারেল হই পড়লে পার্ট হতে চায় না, কিন্তু সবাই এভরিবডি ওয়ান্টস টু বি রেয়ার, কিন্তু আলটিমেটলি আপনার ঢুকে জাতাকলে পড়ে এরকম নানা রকম জিনিস সব শেষ হয়ে যায়। তো আপনার যখন অলরেডি আপনি যখন একদম এত ছোটবেলা থেকে আপনি যখন এনজিও ইত্যাদির সঙ্গে যখন আপনি যুক্ত আছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ দ্যাট এলিমেন্ট অফ সোশ্যাল সার্ভিস অফ পাবলিক সার্ভিস উইদিন ইওর সাইকি। Then why do you want to destroy it by joining civil service? আমি actually দুটো দিকে yes please help me. Yeah, continue sir please. Thank you for giving me the opportunity. তো আপনার মধ্যে যখন এরকম যখন সাইকিটা যখন আছে, এই এলিমেন্টটা যখন আছে, then why do you want to destroy this element? Don't join civil services. Don't join. I will say that go for good. এখানে প্রচুর ওয়েবসাইটস আছে যেখানে আপনি এনজিওস যে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। হ্যাঁ স্যার, আমি মোটামুটি ফলো করি, আমি অলরেডি সেভ দ্য চিলড্রেন্স অর্গানাইজেশন নানিকলি এর সাথে আমি কিছুটা যুক্ত, বাট আমি একটা বিল গেটস মেলিন্ডা গেটস ফাউন্ডেশন,
আপনি জয়েন করেন। আজকে এই কোভিড সিচুয়েশনে আমাদের বেশি অ্যাক্টিভিস্ট দরকার না আমাদের ব্যুরোক্রেট দরকার? স্যার অবশ্যই আমি অবশ্যই মানি স্যার, অবশ্যই অ্যাক্টিভিস্ট দরকার, বাট ব্যুরোক্রেট কে আমি অ্যাক্টিভিস্ট হিসাবেও তো আমি গণ্য করবো, কারণ ব্যুরোক্রেট আর ইটস নট লাইক দ্যাট ব্যুরোক্রেট আর নট অ্যাক্টিভিস্ট, দে আর অলসো certain kind of activists, they are also doing their work. Meaning of an activist, who is an activist? Yeah, I believe that activists are those means who are actively working on different kind of situation, right, and different, yeah. Okay, fine, I will give you one situation, Mr. Banerjee. Yeah, say sure. you are a civil servant and you find yourself in a situation where you see something is happening on the ground, yet you find yourself bound by rules that you cannot intervene. At that point of time, how will you be honest to yourself? Yes sir, I totally. যেহেতু আপনি হচ্ছেন inherently activist, and since according to you bureaucrats must be activists, bureaucrats are sort of activists, how can you be honest to yourself if you see something like this happening on the ground, something whatever it might be, but you being a bureaucrat, you are bound by rules and you are not able to intervene in that situation? Yeah, I totally agreed, sir. I totally agreed on your point. There will be certain cases while we will be bound by the proper rules, and maximum cases will be like this. Yeah, but means it's not like that. I will be bound by the rule. There are something that I will get some different time, or maybe later point of time I can come to them, and not as a role of my civil servant, as a role of humanity, I can do something for them. No. As a bureaucrat, you are bound by rules. There is nothing in the world apart from rule for the bureaucrat. Yeah, I totally agreed, sir. But so let me rephrase this question. Say there is this sort of a situation. You want to intervene, but you cannot because the rules forbid you from intervening directly. So what will you do? Number one is you won't do anything. Number two is you will try to twerk the rules and do something while not breaking the rules, yet breaking the rules. I think, sir, I will not go for both the way. First of all, as a BDO or as a civil servant, I may be bound by the rule, but I will get some time, or I'll get some opportunity, not as a role of civil servant. I will try to explore those things also. Like if I get a situation when ওরকম কোনো opportunity কিছু পাবেন না আপনি. As a civil servant, you are always under the prying eyes of the government and the public. And the contemporary situation, or the present situation, the instant situation, the instant conditions will not allow you to be so much adventurous. I totally agreed, sir. Means I think that when I will be in that position, means I can explore what are all the possible opportunities, possible ways are there to act, which will the rules allow you. You find that no possible ways or the opportunities allow you to intervene in that situation. Okay, then I will contact my friends and my NGOs, and with that way I will do Why that. will you contact the friends or NGOs? Why don't you be the NGO yourself? No, or sir, rather, actually, why don't you carry on with the zeal of public service and be there on the field? Okay. Why do you want to be part of something that actually stalls this activist, the activist on the ground? Major role of the bureaucracy is to stall activists. Yes, sir. Let me explain on this. It's not like that. While I will join a civil servant, I will totally detached with my current organization. It will be not like that. I will work as an NGO. My organization will be there. I will help them. NGO with which you are associated, or say you are clandestinely you are associated, it finds something, you find it doing something which actually breaks the rules on the ground, and next day it comes to you for submitting a deputation. So what will be your situation then? You will be overtly working for the government, for the rules and the acts, yet in the back of the mind you are sympathizing with them. Yes, sir. Let me explain my stand here. See, after I will join as a civil servant, what I will do, that's a different part. That's my responsibility. I will be bound by the rule, and I will work on that. Beside that, we have one NGO. That time I will not be the primary face. I will help them by all the possible manners, so that they can do something for the society. Our last question. Yeah, sure, sir. Come up with a very categorical, undiplomatic answer. Should bureaucrats be activists? Yes or no? Yes, sir. I believe they should. Means activist means. I believe they. Sure. Shyamal.
you seem to be very passionate and enthusiastic about NGO. Yes, sir. What is the COVID situation in Murshidabad there? এই মুহূর্তে স্যার কোভিড সিচুয়েশন খুব মানে যথেষ্ট খারাপ এবং বেশ বেশ মানে যথেষ্ট পজিটিভ রোগী রয়েছে এবং বেড পাওয়া যথেষ্ট মুশকিল হচ্ছে। কিছু কিছু বেড রয়েছে, অক্সিজেনের সমস্যা শুরু। So you as a part of NGO or face of the NGO, if I may put it, what are you doing now? এই মুহূর্তে স্যার মোটামুটি আমরা একটু মেন্টাল সাপোর্টেরই কাজ করছি, মানে যার যেরকম প্রবলেম হচ্ছে, যে সমস্ত আমাদের অক্সিজেন লাগবে, বেড লাগবে, রেমডেসিভির লাগবে, so what kind of mental support will can you give? হ্যাঁ, আমি আসছি স্যার সে সমস্ত পয়েন্ট। এই মুহূর্তে আমাদের যেটা আমরা করেছি স্যার, বেশ কিছু অক্সিজেন যারা প্রোভাইডার রয়েছে বহরমপুরে তাদের আমরা নাম্বার একত্রিত করেছি এবং আমাদের যেমন বহরমপুরে মনমোহিনী হেলথ কেয়ার রয়েছে, গীতারাম হসপিটাল রয়েছে, তো সেই সমস্ত হসপিটালের নাম্বার গুলো আমরা একত্রিত করেছি। তো যে যারা এই সমস্ত সমস্যায় পড়ছে, তো আমরা এই মুহূর্তে শুধুমাত্র তাদেরকে ওই সমস্ত নাম্বার গুলো প্রোভাইড করছি এবং আমরা অনেক সময় ডাইরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করছি এবং তাদেরকে সেই সমস্ত দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের রিসেন্ট একটা আমরা প্রোগ্রাম করেছি যে বহরমপুরের গান্ধী কলোনিতে, যেখানে আমরা একটু বিনে চাল, ডাল এবং একটা সর্ষের তেলের বোতল এইগুলো। I got it. প্রচুর বুঝতে পেরেছি, কিন্তু প্রচুর হোর্ডিং অফ অক্সিজেন হচ্ছে না, ব্ল্যাক মার্কেটিং অফ অক্সিজেন হচ্ছে। What your NGO is doing to prevent those? আমাদের অ্যাকচুয়ালি অতটাও মানে পাওয়ারফুল এনজিও নয় স্যার আমাদের, অ্যাকচুয়ালি মানে আমাদের এই যে নিয়ে তো ব্ল্যাক মার্কেটিং বা হোর্ডিং এইগুলো হলে মানে আমাদের এখনো কার্যর পরিধি অতটা জায়গায় যায়নি। আমরা মোটামুটি এখন আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। হ্যাঁ, তবে আমি মানছি স্যার হচ্ছে, কারণ কালকেই যেমন আমার একটা ফ্রেন্ড কল করেছিল, তো তার বাবার একটু অক্সিজেনের কাউন্ট অনেকটা কমে গেছিল, অ্যাপ্রক্স 91। তো আমি সেই সমস্ত কয়েকটা অক্সিজেন যারা প্রোভাইডার ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, বাট অনেকেই দিতে চাইছেন না। তো তার মানে যখন মানে ডাইরেক্ট দিতে চাইছেন না, নিশ্চয়ই কিছু হোর্ডিং এর কিছু প্রবলেম হচ্ছে। তো বাট আমাদের স্যার অ্যাকচুয়ালি এনজিওর কার্যপরিধি এখনো অতটা বড় জায়গায় যায়নি যে এই জিনিসগুলো আমরা ট্যাকেল করতে পারবো। মোটামুটি আমাদের সাধ্যের ভিতর যে ডোনেশন বা যতটুকু করা আমাদের ওইটুকুতেই মোটামুটি সীমাবদ্ধ রয়েছে। আচ্ছা, তুমি তো টিসিএস এর ছিলে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সম্বন্ধে কিছু জানো? হ্যাঁ স্যার, সিএসআর প্রত্যেকটা মানে যে সমস্ত কর্পোরেট অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের প্রফিটের একটা পার্সেন্টেজ তাদেরকে সিএসআর এ খরচ করতে হয় এবং টিসিএস সিএসআর এ প্রচুর ধরনের কাজকর্ম করেছে। রিসেন্ট রতন টাটা প্রায় 1500 কোটি টাকা ডোনেট করলেন এবং আমাদের টিসিএস এরও সিএসআর থেকে অনেক রকম কাজকর্ম হয়। আমি যখন টিসিএস ব্যাঙ্গালোরে ছিলাম, সেখানে বিভিন্ন রকম বৃক্ষরোপণ কর্মসূচি বা যারা আনপ্রিভিলেজ রয়েছে তাদেরকে পড়াতে যাওয়া, তো এই সমস্ত জিনিসগুলো হতো। তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি মনে করি একটা যথেষ্ট ভালো দিক, যেটা অন্য ডাইমেনশন তৈরি করতে পারে। ইউ হ্যাভ মেনশনড ইভেন্ট অর্গানাইজেশন অ্যাজ ইওর হবি। ইভেন্ট অর্গানাইজেশনটা কি করো? হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি আমাদের এনজিওটা আমরা তৈরি করেছিলাম 2013 এ। তো তখন তো এরকম কোভিড। আমি জানতে চাইছি ইভেন্ট অর্গানাইজেশন ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, ওই রেসপেক্টেই আমি অ্যাকচুয়ালি পয়েন্টটা বলতে চাইছি। মানে 2013 এর পর থেকে আমরা বিভিন্ন কুইজ আমাদের একটা ক্লাব ছিল, তো সেখানে আমরা বহরমপুরের যে বিভিন্ন স্কুলগুলো ছিল সমস্ত স্কুলগুলোর হেডমাস্টারদের কাছে গিয়ে এবং তাদের পারমিশন নিয়ে প্রত্যেকটা স্কুল থেকে বেশ কিছু পার্টিসিপেন্ট নিয়ে কুইজ অর্গানাইজ করা এবং বহরমপুর রবীন্দ্র সদনে আমরা একটা কালচারাল ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছিলাম। টিউটোরিয়াল মেকিংটা কি? টিউটোরিয়াল মেকিং আমি স্যার এই মুহূর্তে আমাদের একটা ফ্রি কোচিংও চলছে আমাদের অ্যাজ পার্ট অফ আওয়ার এনজিও ফর সিভিল সার্ভিসেস অনলি। তো আমরা তো সেখানে স্যার আমি ইকোনমিক্স ক্লাসটা মোস্টলি নিই এবং আমি ভিডিও টিউটোরিয়াল গুলো বানিয়ে এই মুহূর্তে যেহেতু কোভিড সিচুয়েশন। কি নাম কোচিং এর? WBCS পাঠশালা স্যার, WBCS পাঠশালা। আচ্ছা, ওটা কি ফ্রি? হ্যাঁ স্যার। আর তুমি কি পড়াও এখানে? হ্যাঁ স্যার, আমি পড়াই, আমি ইকোনমিক্স পার্টটা পড়াই আর সায়েন্স, ইকোনমিক্স আর ম্যাথ পার্টটা পড়াই। আর আমার আরেকটা বন্ধু রয়েছে, ও পলিটি আর হিস্ট্রি জিওগ্রাফি পার্টটা। বাহ, তো লরেন্স কার্ভ কি? লরেন্স কার্ভ, হ্যাঁ স্যার, মানে ইকোনমিক্স পড়াও তো? হ্যাঁ স্যার, আমার যতদূর মনে পড়ছে এটা স্যার তো আমি ভুলে যাচ্ছি, প্রভার্ট স্যার, একটু ভুলে যাচ্ছি। এরকম ভুলে গেলে চলবে? আচ্ছা স্যার, প্রপার্টি রিলেটেড না, দুই একটা কার্ভ রয়েছে, আমি একটু এই মুহূর্তে স্যার একটু ভুলে যাচ্ছি, সরি স্যার। আচ্ছা, ডিফ্লেশন কি? হ্যাঁ, ডিফ্লেশন স্যার হচ্ছে অপোজিট অফ ইনফ্লেশন।
মানে ইনফ্লেশনে আমাদের প্রত্যেকটা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার একটা কন্টিনিউয়াস টাইম ধরে তার দাম, জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে থাকে। এবং ডিফ্লেশন হচ্ছে অপোজিট অফ ইনফ্লেশন, যেখানে জিনিসপত্রের দাম কমতে থাকে। ডিসইনফ্লেশনের সাথে ডিফ্লেশনে একটু মানে পার্থক্য রয়েছে। যখন জিনিসপত্রের দাম কমতে থাকে সেটা ডিফ্লেশন, আর যখন জিনিসপত্রের বৃদ্ধির হারটা কমতে থাকে, দাম বৃদ্ধির হারটা, সেটা ডিসইনফ্লেশন। আচ্ছা, লাস্ট তোমাকে একটা সিচুয়েশন দিচ্ছি আমি, Sure, প্র্যাকটিক্যাল সিচুয়েশন। Sure. সিন্স তুমি মনে করো যে সিভিল সার্ভেন্ট শুড বি অ্যাক্টিভিস্ট, ধরো তোমাদের মুর্শিদাবাদ বহরমপুরেই তুমি একটা নাইট কারফিউ লাগিয়েছো, and that night curfew will start from 10 o'clock night. দিয়ে তারপর from some sources you received information and you went to a marriage ceremony at 11:30 and you find that সেখানে খুব সুন্দর করে বিয়ে বাড়ি চলছে। তাহলে what sort of activism will you show there? স্যার আমি প্রথমে একটু আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করে নিতে চাই স্যার। আমি সিভিল সার্ভিসকে অ্যাক্টিভিস্ট হতে বলছি, মানে এই নয় যে গভর্নমেন্টের যে পলিসি, গভর্নমেন্টের যে রুল, তার বিরুদ্ধে গিয়ে তারা কথা বলুক বা তার বিরুদ্ধে তারা একটা সংগঠন তৈরি করুক। আমার স্ট্যান্ড এটা নয়। আমার স্ট্যান্ড বরং এটা, গভর্নমেন্টের রুলের মধ্যে দিয়ে যাতে একটা হিউম্যানিটি গ্রাউন্ডও থাকে, মানুষের কাছে যাতে ভায়া গভর্নমেন্ট রুল যতটা সম্ভব পৌঁছানো যায়, সিভিল সার্ভেন্টসরা তার প্রত্যেকটা দিক এক্সপ্লোর করে দেখতে। ইটস নট লাইক দ্যাট Human interpretations of government. yes correct yes that is my first stand. And regarding your question sir, যদি কোনো ম্যারেজ সেরিমনি এরকম হয়ে থাকে নাইট কারফিউতে এবং আমি যদি খবর পাই, আমি ইমিডিয়েট সেই পজিশনে যাব এবং যারা সেই সমস্ত ম্যারেজ সেরিমনি যাবে কি, তুমি চলে গেছো অলরেডি, তোমাকে আমি পাঠিয়ে আমি স্যার ওকে স্যার তাহলে আমি চলে যাওয়ার পর যারা ম্যারেজ সেরিমনিটা অর্গানাইজ করেছে আমি দেখবো তাদের কাছে প্রপার পারমিশন রয়েছে নাকি সেটা অর্গানাইজ করা। যদি তাদের কাছে প্রপার পারমিশন না থাকে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা ইমিডিয়েট বন্ধ করার জন্য, এবং যতজন রয়েছে আমি মেক শিওর করবো যে সবাই যাতে সেই পজিশন খালি করে চলে যায়, এবং শুধুমাত্র যাতে গ্রুম ব্রাইড এবং তাদের পরিবারের লোকজনরাই সেই মুহূর্তে থাকে। এবং যেহেতু তারা একটা যদি উইথাউট পারমিশন করে, তারা যেহেতু সেটা একটা অফেন্স, তাহলে আমি তাদেরকে থানায় আসতে বলবো। এবং যদি উইথ পারমিশন করে, যেহেতু তারা প্রচুর বেশি লোকজন জড়ো করে, সেটাও একটা অফেন্স, তাহলে আমি তাদেরকে থানায় আসতে বলবো। কিন্তু যদি লোকজন যথেষ্ট কম থাকে এবং সেই ক্ষেত্রে আমি তাদেরকে বাকি লোকজনদেরকে বলবো ওখান থেকে চলে যেতে, এবং মেক শিওর করবো যে সেই জায়গায় যাতে পরবর্তী সময়ে যাতে আর কোনো রকম ভিড়ভাট্টা না। হ্যাঁ, তা তুমি শ্যামল একটু আমাকে বলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউপিআই এন্ড ওয়ালেট? ইউপিআই এন্ড ওয়ালেট, ইউপিআই স্যার একটা মাধ্যম, মানে যার মাধ্যমে দিয়ে আমরা ট্রানজাকশন মানে ট্রান্সফার করছি, পেমেন্ট করছি। ইউপিআই একটা মাধ্যম। ইউপিআই পুরো কথাটা কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। তো ইউপিআই একটা মাধ্যম যার মাধ্যমে আমাদের এই পেমেন্টটা হচ্ছে। আর ওয়ালেট একটা স্যার আমাদের লাইক ব্যাংক অ্যাকাউন্ট। আমি মানে কম্পেয়ার করে বলতে পারি, ইটস নট লাইক ফুললি ব্যাংক অ্যাকাউন্ট, আমি কম্পেয়ার করে বলতে পারি এটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনার প্রত্যেকটা যে অ্যাপ গুলো রয়েছে যেমন পেটিএম, ফোনপে, তার প্রত্যেকটা ওয়ালেট থাকবে। আপনি ওয়ালেটে সেখানে কাউকে ট্রান্সফার করতে পারেন বা সেখানে আপনি মানি আনতে পারেন। সো ওয়ালেট হচ্ছে সেই অ্যাকাউন্টটা যেখানে টোটাল জিনিসটা মেনটেন হবে, এন্ড ইউপিআই হচ্ছে সেই প্রসেসটা যার মাধ্যমে ট্রানজাকশন গুলো ট্রান্সফার হবে। আচ্ছা, এই যে নোটবন্দি হয়েছিল, এতে কোনো কাজ হয়েছিল তো? নোটবন্দি জিনিসটা পরবর্তীকালে যে বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন যেরকম করা হয়েছিল সেরকম কাজ হয়নি, কারণ বেশিরভাগ নোটই আরবিআই এর কাছে রিটার্ন চলে গেছিল। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো এটা একটা হিস্ট্রিক্যাল ডিসিশন ছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো মনে হয়েছিল যে এটা অনেক বড় একটা কাজ হতে পারে বা এটা ইকোনমিতে একটা অনেক বড় চেঞ্জ হতে পারে, বাট আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে সেই পরিমাণ কাজ হয়নি যেটা এক্সপেক্টেড ছিল। নোটবন্দি থেকে কি কি পজিটিভ জিনিস উঠে আসছে বলো তো দেখি? নোটবন্দি থেকে স্যার একটা পজিটিভ জিনিস যেটা হতে পারে যে আমাদের যে ক্যাশলেস ট্রানজাকশন, যেটা একসময় খুবই কম ছিল, যেটা এখন যথেষ্ট পরিমাণ বেড়েছে। এখন ক্যাশলেস ট্রানজাকশন বেশ পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং সাথে সাথে যে ব্যাংকিং সেক্টর গুলো সেগুলোতে অনেক নতুন ধরনের ডাইমেনশন যুক্ত হয়েছে। ইভেন আমি যদি দেখি আইটি কোম্পানিগুলোর এই কোভিড সিচুয়েশনে কিন্তু ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল সেক্টরে তাদের রেভিনিউ এখন ডবল ডিজিটে, বিকজ কোভিড সিচুয়েশনেও মানে প্রচুর পরিমাণ যে ক্যাশলেস ট্রানজাকশন বা ব্যাংকিং সেক্টরে যে নতুন নতুন দিক সেই জিনিসগুলো উঠে আসছে। তো ওই ডিমনিটাইজেশনের এইটা একটা খুব বড় পজিটিভ দিক যে ক্যাশলেস ট্রানজাকশনটা আমাদের মধ্যে অনেকটা পরিমাণ বৃদ্ধি করতে পেরেছে। স্যার আজকের খবরের কাগজ পড়েছো? হ্যাঁ স্যার, আজকে আমি আনন্দবাজারটা একবার দেখেছি। ইকোনমিক্স এর কি কি খবর দেওয়া আছে সেখানে?
ইকোনমিক্সের খবর আজকে ইকোনমিক্সের খবর বলতেছে, একটা যে খবর দেখলাম যে সেন্ট্রাল যে ভিস্টার প্রজেক্ট হচ্ছে, মানে সেই টাকাতেই ওভারঅল মানে আমাদের যে কোভিড এর যে টিকাকরণ কর্মসূচি সেটা অনেকটা হয়ে যেতে পারতো। তো সেই সেই সমস্ত জিনিসগুলো কিছু দেয়া রয়েছে আনন্দবাজারে। ওভারঅল আমার পুরোটা দেখা হয়নি, কারণ সকাল থেকে একটু অফিস ছিল, তো প্যাকড শিডিউলে ছিলাম। ওভারঅল পুরোটা দেখা হয়নি, আমি যেটুকু দেখেছি এই খবরটা একটু চোখে লাগলো রিগার্ডিং ইকোনমিক্স। বিগেস্ট স্টার্টআপ এই মুহূর্তে ইন্ডিয়াতে কি? বিগেস্ট স্টার্টআপ এই মুহূর্তে ইন্ডিয়াতে মানে যে টোটাল ওভারঅল সেক্টরে বলছে না কোনো পার্টিকুলার সেক্টর? বলো তুমি তোমার মতন না, যেমন বাইজুস একটা স্টার্টআপ হয়ে এখন একটা বিশাল বড় ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে, কিন্তু সেটা অনেকদিন আগে। বাইজুস কে বলা যেতে পারে। বা কোভিড এর মানে এফেক্ট কি হবে ইন্ডিয়ান ইকোনমির উপর, কি মনে হচ্ছে গত বছরের যদি আমি পিকচারটা দেখি ফিনান্সিয়াল ইয়ারের? হ্যাঁ, গত বছর আমরা যেরকম স্যার মানে ফিসকাল ডেফিসিট অনেকটাই বেড়ে গেছে, অ্যাপ্রক্স 9.5% ফিসকাল ডেফিসিট। তো এই জায়গাতে দাঁড়িয়ে ইকোনমি রিকভার করছিল, বাট আবার যেহেতু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আমাদের সামনে, তো ইকোনমির উপর আবার যথেষ্ট ইম্প্যাক্ট করবে। এবং আমার মনে হয় গভর্নমেন্টকে এই মুহূর্তে লুজ মানি পলিসিতেই যেতে হবে, প্রচুর পরিমাণ যোজনা চালু করতে হবে, এবং ফিসকাল ডেফিসিট যদি অনেকটা বেশিও যায় সেটা নিয়ে খুব কনসার্ন হওয়ার দরকার নেই। আমার মনে হয় গভর্নমেন্ট সেরকমই পদক্ষেপ করবে, এবং হয়তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ারেও আমরা ফিসকাল ডেফিসিট যথেষ্ট হাই দেখতে পাবো, এবং গভর্নমেন্টের বেশ কিছু যোজনা, বেশ কিছু পরিকল্পনা হয়তো দেখতে পারবো সাধারণ মানুষের জন্য। তোমার তো চুয়াপুরে বাড়ি, বহরমপুরে, তাই তো? হ্যাঁ স্যার, চুয়াপুরে বাড়ি। সেখান থেকে কলকাতার দূরত্ব কত বলতে পারো? অ্যাপ্রক্স স্যার 180 কিলোমিটার। 180 কিলোমিটার। তো মুর্শিদাবাদ জেলার আয়তন কত, এরিয়া? একটু দেখা হয়নি স্যার, নট ফুললি শিওর। আচ্ছা, ফিমেল লিটারেসি রেট? ফিমেল লিটারেসি ইজ 66%। আচ্ছা, আর মুর্শিদাবাদের সাথে তোমার বাংলাদেশের বর্ডার কতটা লম্বা? যতদূর আমার মনে পড়ছে অ্যাপ্রক্স 156 কিলোমিটার মাত্র, অ্যাপ্রক্স স্যার। আচ্ছা, নট ফুললি শিওর স্যার, মানে এটা গেস করে বলছি, হয়তো শিওর। আচ্ছা, গঙ্গা নদী মুর্শিদাবাদের উপর দিয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। গঙ্গা নদীর কতটা লেন্থ মুর্শিদাবাদের উপর দিয়ে গেছে বলতে পারো? এক্সাক্ট লেন্থটা শিওর না। লাস্ট কোশ্চেন, ফারাক্কা ব্যারেজের নাম শুনেছো? হ্যাঁ, কেন তৈরি করা হয়েছিল ওটা? ফারাক্কা ব্যারেজ প্রধানত তৈরি করা হয়েছে যে কলকাতা বন্দরের নাব্যতা অনেকটা কমে যাচ্ছিল। তো কলকাতা বন্দরের যাতে নাব্যতাটা যথেষ্ট পরিমাণ থাকে, মানে আমাদের ভাগীরথী সেকশনের ভিতর দিয়ে যাতে যথেষ্ট পরিমাণ জলের প্রবাহ হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই ফারাক্কা ব্যারেজ। ঠিক আছে, ইলেকশনের টাইম যাচ্ছে, একটা ইলেকশন রিলেটেড লাস্ট কোশ্চেন তোমাকে করি। শিওর শিওর। ইলেকশনে তো এক্সিট পোল এখন বিভিন্ন জায়গায় শো করছে, এর কোনো সায়েন্টিফিক বেস আছে নাকি জাস্ট এটা মানুষের মতবাদ নিয়ে কি মনে হচ্ছে সেটা নিয়ে ফ্ল্যাশ করা হয়? আমার মনে হয় এখানে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ডেটাগুলো নেওয়া হয়, তারপর সেই ডেটাগুলোকে তাদের যে মানে তাদের প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে সেখান থেকে হয়তো একটা এক্সিট পোলের রেজাল্টটা অ্যানাউন্স করা। শুধুমাত্র মানুষের মতবাদের থেকে ডেটাগুলো নিয়ে তার উপর হয়তো কোনো রকম অ্যানালাইসিস হয়, মানে আমার যতটা মনে হয়। সায়েন্টিফিক অ্যানালিসিস হয় তাহলে 5টা এক্সিট পোল 5 রকম বলছে কেন? হ্যাঁ একদম স্যার, অ্যাকচুয়ালি বিকজ ডেটাটা হয়তো বিভিন্ন জন যে ডেটা কালেক্ট করছে, মেশিন একটা, বাট আমরা যেহেতু ডেটা ডিফারেন্ট দিচ্ছি তো আউটপুটও ডিফারেন্ট হবে স্যার। এই জায়গাটাতে সায়েন্টিফিক অ্যানালাইসিস এর প্রসেসটা হয়তো একই রকম, বাট যেহেতু ডেটা ডিফারেন্ট তো সেই জায়গায় আউটপুটটা হয়তো ডিফারেন্ট আসছে। আর বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছে তাদের হয়তো এই অ্যানালাইসিস এর প্রসেসটাও একটু ডিফারেন্ট হতে পারে, তো এই কারণে এক্সিট পোলের রেজাল্টটাও ডিফারেন্ট। কোনো ম্যানিপুলেশনের স্কোপ নেই তো? ম্যানিপুলেশন একটু স্কোপ থেকে যায়, বাট এটা যদিও কাম্য নয়, বাট সেই জায়গায় হয়তো কোনো পলিটিক্যাল পার্টি এরকম থাকতেই পারে যারা হয়তো আমাদের যে মিডিয়া আছে তাদের উপর কোনো ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে তাদের রেজাল্টটাকে। বাট আমার মনে হয় এই জায়গায় মিডিয়াদেরকে যথেষ্ট স্ট্রং পজিশন নেওয়া উচিত, কারণ এই জিনিসগুলোর থেকে একটা সঠিক বার্তা দেওয়া মিডিয়ার যথেষ্ট কর্তব্য চাই। থ্যাংক ইউ শ্যামল ব্যানার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এ লট। ফিডব্যাকটা একটু বলে দিই। হ্যাঁ শিওর স্যার। একটু বেশি বলছো সেটা কিন্তু তুমি আগে শোনো, কোশ্চেন যেগুলো করা হচ্ছে সেগুলো আগে শুনতে হয় ভালো করে। তুমি কোশ্চেন যারা করছে তাদের কোশ্চেন করতে দাও। খুব ভালো বলছো, বডি ল্যাঙ্গুয়েজ ভালো, ম্যাচুরিটি লেভেল ভালো, সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আগে শোনো কি বলছে, শুনে একটু প্রপার বলো।
ওকে দেবজিৎ ওইটা একটা মানে মাঝে মাঝে তোমার কাছে অনুমতি নিয়ে আমি প্রশ্ন করতে ইচ্ছা করছিল সরি স্যার, আমি বুঝতে পারলাম বলার পর ওই জায়গা। ওই ব্যাপার নয়, এটা একটু চিন্তার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি একটু এই জায়গাটা স্যার ঠিক করার চেষ্টা করবো। এই ধরো আর স্যার আমার বলা কি প্রচন্ড স্পিডে হয়ে যাচ্ছে? তুমি তো ফিডব্যাক দিতেই দিচ্ছ না, শোনো আমরা কি বলছি শোনো, তুমি তোমার কথাই তো বলে যাচ্ছ। ওকে শিওর স্যার, সরি স্যার। বলো কথাটা একটু কম বলো, মানে কম বলো মানে ইন দ্য সেন্স কি, মানে সব জিনিস না মাঝারি, মানে সবকিছু একটুখানি মানে কি বলবো একটু মেজার করে, খুব বেশি স্পেকট্রামের এদিকেও বেশি নয় এদিকেও বেশি নয়, মাঝামাঝি পর্যায়ে থাকতে হয় আর কি। তোমার একটু এই দিকটা বেশি, মানে একটু ওপরের দিকে একটু বেশি হয়ে যাচ্ছে কথা বলাটা, তো একটু কন্ট্রোল করো আর কি। আবার একদম পুরো কন্ট্রোল করে কিছু কথা বললো তা না, তোমার ডিমিনার ইত্যাদি সবকিছু ভালো, কোনো রকমের কোনো ইয়ে নেই, বেশ ভালো প্রেজেন্ট, মানে মনে হচ্ছে যেন ঠিক খুব আনন্দ করে দিচ্ছ, মজা করে দিচ্ছ আর কি, বেশ ভালো লাগছে এটা তোমাকে দেখে। কিন্তু ওই কোয়ান্টিটিটা কম রাখো, কারণ কোয়ান্টিটি বেশি হয়ে গেলে কোয়ালিটি নিয়ে কিন্তু সমস্যা হয়ে যায়। না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাই কয়েকটা বোম্বাস্টিক কথা আর কি, এগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, এসবগুলো না বলাটাই ভালো আর কি। এনজিও ইত্যাদি এসব ঠিক আছে, মানে এগুলো তোমার যা করো মানে কি বলবো, এগুলো না কখনো যদি জিজ্ঞেস করে যে কেন সিভিল সার্ভিসে, ধরে নাও 80 to 90% তোমাকে জিজ্ঞেস করবে যে ইঞ্জিনিয়ার হয়ে কেন সিভিল সার্ভিসে আসতে চাও ইত্যাদি, এটা নিয়ে তোমাকে গ্রিল করবে। কিন্তু সেখানে ওই আমার ছোটবেলা থেকে এনজিও নিবেদিত প্রাণ, সেই জন্য আমি সিভিল সার্ভিসে করে আসতে চাই আর কি, সেটা বলাটা ঠিক উচিত নয়, কারণ এটা অনেকটা অক্সিমোরন টাইপের হয়ে যায়। কারণ সিভিল সার্ভিস আর এনজিও দুটো কিন্তু একদম আলাদা, মানে এদিকে একটা 180 ডিগ্রি অ্যাপার্ট আর কি। মানে তোমার ইন্টারভিউটা মনে হলো যেন অ্যাডভার্টাইজমেন্ট অফ ইওর এনজিও এন্ড অল ইওর অ্যাক্টিভিটিস, হ্যাঁ মানে এরকম ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা। ইউ আর নট বিং ইউর নর্মাল সেলফ, যা মনে হলো আর কি, বি ট্রুথফুল। এটা নিয়ে খুব একটা বেশি ঘাটানো উচিত। আর 3 নম্বর জাস্ট একটা আমি এটা বলে দিচ্ছি কি অ্যাক্টিভিস্ট ইত্যাদি নিয়ে, এটা নিয়ে খুব সামলে ডিল করো, কিন্তু এরকম ধরনের প্রশ্ন ব্যুরোক্রেটস ক্যান নেভার বি অ্যাক্টিভিস্ট। ওই জন্য আমি লাস্টে মানে আমার পজিশনটা একটু ক্লিয়ার করে দিই। না তুমি আর বেশি ক্লিয়ার করো না বাবু, তুমি একটু বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছ আর কি, তুমি সব পোলে ঘোরাফেরা করছো, নর্থ পোল সাউথ পোল সব পোল ঘোরাফেরা হয়ে গেছে। পরে চাকরিতে ঢুকে এত কথা বললে কিন্তু বিপদে পড়ে যাবে তাহলে। না না, একটু বেশি কথা বলো। বাট মানে এটা স্যার কিন্তু ট্রু ফ্যাক্ট, মানে আমার আসার পেছনে অনেকটাই কারণ মানে আমাদের এনজিওর কাজকর্ম, বাট আমি জানি হয়তো এটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ না, এখন একটু অ্যাক্টিভ ইউথরা আসছে আর কি। বলো শ্যামল। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু ভালো করে কয়েকটা জিনিস মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যাঁ শিওর। আমাদের ওই আগে একজন টিচার ছিলেন, হ্যাঁ মানে সবাইকে সম্মান করেই বলছি, এবার উনি এত এনথুজিয়াস্টিক, খুব ভালো লাগছে, তুমি খুব জোভিয়াল, হ্যাঁ খুব এনার্জেটিক, অনেকটা আমার মতন, খুব ভালো লাগছে। হ্যাঁ কিন্তু একজন ছিলেন, তো উনি যখন কথা বলতেন উনি চোখ বন্ধ করে নিজের মতন কথা বলে যেতেন আপন মনে, তো যখন কেউ কিছু জিজ্ঞেস করছে কিছুই শুনছে না। এই জিনিসটা না, কমিউনিকেশন স্কিলস একজন অ্যাডমিনিস্ট্রেটর কি বিউরোক্র্যাট খুব থাকা উচিত। কমিউনিকেশন স্কিলস এর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলতো? লিসেনিং। এই জায়গাটা খুব ল্যাকিং আছে, তাহলে এই জায়গাটা খুব ঠিক করতে হবে। ভালো করে আগে প্রশ্নটা শোনো। অনেক সময় তুমি যখন একটা উত্তর দিচ্ছ, দ্য বোর্ড মেম্বার্স, দ্য অনারেবল বোর্ড মেম্বার্স ওইখান থেকেই গিয়ে তোমাকে ইন্টারাপ্ট করে নেক্সট কোয়েশ্চেন করবে, কিন্তু ওইখানটা জাস্ট ইগনোর করে আমি আমার নিজের ফ্লোতে খুব সুন্দর করে আমার ভয়েসটা ওনাদের উপর দিয়ে চাপিয়ে দিয়ে যখন যাচ্ছ, সেটা কিন্তু হট করে, কারণ ওনারা অনেকটা বয়স্ক, আমরা যেমন এখানে বসে আছি, আমাদের ওই সিনারিওটা ভাবতে হবে। হ্যাঁ, রিটায়ার্ড, দে আর ভেরি নলেজেবল অ্যান্ড অনারেবল, অনেকটা বয়স্ক, ওয়াইস, সাগেশিয়াস মেম্বার্স আর দ্যাট। ওইখানে আমি ওনাদের একদম চাপিয়ে আমি চলে যাচ্ছি, নো ম্যাটার হাউ এনার্জেটিক আই অ্যাম। ওই জায়গাটা একটু কন্ট্রোল, কোথায় ছাড়বো কোথায় কন্ট্রোল করব, ওইটা কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটরের বুঝতে হবে। কখন স্ট্রিক্ট হব, কখন লিনিয়েন্ট হব, যেরকম ব্যালেন্স, কখন শুনবো কখন বলবো, এইটা ব্যালেন্স। ঠিক আছে, ওকে, খুব ভালো। আদারওয়াইজ ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি তাহলে আমি মানে অ্যাকচুয়ালি এটা আমার দিক থেকে ট্রু ফ্যাক্ট যে হয়তো আমি এনজিওর ওই জায়গার জন্যই আসতে চাই, তো এই অ্যানসারটাকে কি আমি চেঞ্জ করে নেবো তাহলে? না না, এনজিও তোমার ইন্সপিরেশন হতেই পারে, কিন্তু পুরোটা জুড়ে এনজিও থাকবে না। যে সামাও আমার এনজিও, আমাদের এনজিওর সঙ্গে যুক্ত, এগুলোর জন্য আমি ইন্সপায়ার্ড। এবার তুমি তোমার কথা বলো, আমি কি করতে চাই না করতে চাই। ফাইন, তুমি যা বলেছো ঠিক আছে, একটু কমাবেড়া করে না, মানে এনজিওর ব্যাপারটা একটু সামলে। এন্ড আরেকটু আমি অ্যাড করতে চাইছি, তুমি তো সার্ভিস পাওয়ার পরও ইউ ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ এনি এনজিও। হ্যাঁ মানে আমি ওটাই অ্যাকচুয়ালি হয়তো বলতে চাইলাম।
কিন্তু ওই পুরোটাই এনজিও না, মানে তোমার ইন্টারভিউটা পুরোটাই এনজিও ময় হয়ে গেছে। হ্যাঁ, আর হবে, ভালো হবে, ঠিক আছে, ভালো হবে, ঠিক আছে। বেস্ট উইশেস। হাসিটা থ্যাংক বজায় ইউ স্যার, হাসিটা বজায় থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল অফ ইউ। থ্যাংক ইউ, এক্সিট করে দাও।